মানব জীবনে সাফল্য যেন এক উজ্জ্বল সূর্য, যার আলো আমরা সবাই দেখতে চাই। কিন্তু এই সূর্য পর্যন্ত পৌঁছাতে গেলে অন্ধকার, কাটা, ঝড় আর হতাশার পথ পেরোতে হয়। অনেকেই ভাবেন সাফল্য মানেই সোজা পথ চলা, ভুল না করা। অথচ বাস্তবতা হলো সাফল্যতার সবচেয়ে বড় পাঠশালা হলো ব্যর্থতা। তাই বলা হয় যে ব্যর্থ হয় না সে কখনোই সফল হয় না। ব্যর্থতা সবার জীবনে আসে, আর এই ব্যর্থতার পরে যারা থেমে না গিয়ে বারবার উঠে দাঁড়িয়েছে, চেষ্টা করে গেছে, ইতিহাসে তাদের নামই লেখা হয়েছে। সফলতা যদি হয় অনেক উঁচু পাহাড়, তাহলে ব্যর্থতা হলো তার প্রতিটি ধাপে ওঠার সিঁড়ি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? প্রতিদিনের মতোই আপনাদের গ্রামীণ বোন চলে আসছে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমার গ্রামীণ রান্নাবান্না কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা ভীষণ পছন্দ করেন। আমার এই গ্রামীণ সাধারণ রান্নাবান্নাই আপনাদের মাঝে সব সময় তুলে ধরার চেষ্টা করি। আজকে দুপুরে কি রান্না করব সেটা নিয়েও অনেকটা দুশ্চিন্তায় ছিলাম, কারণ বাড়িতে ছিল না মাছ, আবার শাকসবজিও। কয়েকদিন ধরে অনেক বেশি মাংস খাওয়া হচ্ছে, তবে মাংস খেতে আর ইচ্ছে করতেছে না। মনে হচ্ছে মাছ, শাক, সবজি এগুলো রান্না করে খাই। এই কথা ভাবতে ভাবতেই দেখে আমার আব্বা বিশাল একটা রুই মাছ কিনে পাঠাইছে। এত বড় মাছ দেখে তাসপিয়া এসেও দাঁড়িয়ে আছে আর আমাকে বলতেছে যে আন্টি এটা কি মাছ, এত বড় মাছ। আমার রান্না বান্না দেখলেই তাসপিয়া, হাসান আরও আমার আরেকটা ভাইয়ের মেয়ে আছে, ও এসে আমার কাছে দাঁড়িয়ে থাকে, গল্প করে, খেলা করে। এখানে মাছটা একদমই টাটকা, ফ্রেশ, সকালবেলায় পুকুর থেকে ধরা হয়েছে। মাছের আঁশগুলাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আবার এই তো পিস করার জন্য কেটে নিচ্ছি। যেহেতু মাছটা অনেকটাই বড়, সেই জন্য ধরতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। রুই মাছ খেতে এমনিতে অনেক বেশি ভালো লাগে, আর এরকম টাটকা মাছ রান্না করলে আরও অনেক বেশি মজার হয় খেতে। এই টাটকা রুই মাছের আজকে ঝোল রান্না করব। তার সঙ্গে কিন্তু আরেকটা তরকারিও রান্না করব, সেই তরকারিটাও আমার অনেক বেশি প্রিয়। মাছ কাটা তো শেষ, এবার দেখুন এই মাছটাকে আমি কিভাবে রান্না করি বা কী কী দিয়ে রান্না করব সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকতে হবে। মান পাতায় তো মাছটা কাটলাম, এখন ময়লাগুলো ফেলে দেব। আর মাছটাও আমার পরিষ্কার করে রেখে দিছি ধুয়ে। এদিকে দেখুন আমার বাড়ির সামনে মানে উঠানে, আঙিনাতে, জাংলাতে মিষ্টি কুমড়ার ডুগাগুলো একদমই ঝুলে আসছে। এত এত মিষ্টি কুমড়ার ডুগা, কিন্তু একটাও মিষ্টি কুমড়া ধরে নাই। আর এরকম কচি ডুগাগুলো কেটে নিচ্ছি, আমি আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। সেই জন্য বাড়িতে আমাদের আশেপাশে এরকম মিষ্টি কুমড়ার গাছ বা লাউ গাছ লাগানো থাকে, আর এই ডুগাগুলো আমি মাঝে মাঝে এরকমভাবে কেটে কেটে রান্না করে খাই। এখন যেহেতু বৃষ্টির দিন, সেই জন্যই গাছপালাগুলো এতটা সুন্দর হয়েছে। আমার এই মিষ্টি কুমড়ার গাছটার তেমন একটা কোনো বয়স নাই, খুব অল্প বয়সেই এত বড় হয়ে গেছে। আর এই মিষ্টি কুমড়ার গাছ কিন্তু আমি লাগাই নাই, আমার বড় ছেলে লাগাইছে। আমার বড় ছেলেটা হয়েছে একদমই ঠিক আমার মতো। আমি খুব ছোট থেকে, আমার যখন বুদ্ধি হয়েছে তখন থেকে আমার খুব ইচ্ছে গাছ লাগানোর। যে কোনো গাছ, শাক সবজি বা ফল মূল, মানে যে কোনো গাছই আমার লাগাতে খুব ভালো লাগতো। আর এই তো কাঁঠালের বিচি আর দেশি আলু আর মিষ্টি কুমড়ার ডোগাগুলো আমি মাছের মাথা দিয়ে রান্না করব। আর এই তো নরম ডোগাগুলো এখন বাছবো আর আপনাদের সঙ্গে গল্প করব। গ্রামীণ জীবনটা আসলে অনেক বেশি সুন্দর, সেটা আমার প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারেন। যারা শহরে থাকেন বা দেশের বাহিরে থাকেন তারা বেশি মিস করেন গ্রামকে। আর এই আমার শখের বাড়িটাকে আপনারা তো আরো বেশি ভালোবাসেন বা পছন্দ করেন। তবে বৃষ্টির দিনে শখের বাড়িটা পরিষ্কার রাখতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে। চুলার পাড়ে রান্না করতে আসলে আমি আগে চুলার পাড়টা লেপে পুছে তারপরে পরিষ্কার করে রান্না করতে আসি। আসলে যে কোনো কাজই যদি পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে করা হয়, সেটা দেখতে যেমন ভালো লাগে বা নিজের মধ্যেও কিন্তু অনেকটা শান্তি লাগে কাজ করে। শাকগুলো বাছা হয়ে গেছে, এবার এই তো কলসিতে করে পানি আনতেছি রান্না করার জন্য। আমি সব সময় আমার মাটির হাঁড়ি, মাটির জগ এগুলোতেই পানি রাখি। আর এতে গরমের দিনেও পানি কিন্তু অনেকটা সময় ধরে ঠান্ডা থাকে। মাটির চুলায় রান্না করতে গেলে আগে খড়ি নিয়ে আসতে হয় চুলার পাড়ে। আর আমি রান্না করতে গেলে সব সময় সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসি, এতে ঠিকঠাক মতো সবকিছু রান্না করে নিতে পারি।
গ্যাসের চুলায় রান্না করলে অনেকটা সুবিধা হয় বা কষ্টও কম হয় বা রান্নাটাও খুব ঝটপটি হয়ে যায়। তবে মাটির চুলায় রান্না করতে অনেকটা কষ্ট বলতে পারেন। তবে আমাদের কাছে এই কষ্ট আর কষ্ট মনে হয় না, কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে। যারা গ্যাসে রান্না করেন তাদের কাছে এটা দেখলে অনেকটা কষ্ট মনে হয়। আর মাটির চুলার রান্না করার যাদের অভ্যাস নাই তাদের কিন্তু অনেকটা কষ্ট হবে প্রথম প্রথম রান্না করতে। মাছের তরকারিটা রান্না করার জন্য একটু আদা, জিরা, রসুন বেটে নিলাম। আমার এই পাটায় খুব তাড়াতাড়ি সহজে বাটা হয়ে যায়। পাটার যে শিলটা যেটা দিয়ে বাটি, সেটা আবার আমার ছেলে পাটার উপরে বাড়ি মারছে, মেরে এই তো ভেঙে ছোট করে ফেলেছে। আর এই তো দেখুন আমার ঘরোয়া মশলাগুলো যেহেতু আমার ঘরেই আছে, সেই জন্য রান্না নিয়ে তেমন একটা কোনো ঝামেলাই হয় না। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মাছ ও সবজির মশলা, তারপরে আছে স্পেশাল মাংসের মশলা। প্রতিটি মশলাই আমার নিজের হাতে গুঁড়ো করা বা তৈরি করা। আর এই তো শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে কাঁঠাল বিচি আর দেশি আলু কেটে নিছি। আর এই মাছগুলো একবারে সবই রেখেছি ধুয়ে। সব মাছগুলো কিন্তু আমি আজকে রান্না করব না, কিছু মাছ রান্না করব আর কিছু পিস রেখে দিব। মাছের মাথা কানকুনটা দিয়ে আমি শাক তরকারিটা রান্না করব। আর এই তো কয়েক পিস আমি ভাজবো আর কয়েক পিস মাছের ঝোল রান্না করব। আমার বড় ছেলে আবার তেমন একটা মাছ পছন্দ করে না, কিন্তু ছোট ছেলের মাছ ভীষণ পছন্দের। এই তো গামলাতে যেগুলো রাখছি এগুলো উঠিয়ে রাখবো। আর এই তো প্লেটে যেগুলো নিলাম সেগুলো ভাজার জন্য এখন মশলা মাখাবো। 2 পিস বা 3 পিস মাছ ভেজে রেখে দেবো একদম মশমশা করে, আমার বড় ছেলের জন্য আর আমার আব্বার জন্য। আর মাছটা ভাজার জন্য আমি সব রকম ঘরোয়া মশলাগুলোই দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ, তারপরে আরেকটি মশলা আছে মাছ ও সবজি মশলা, সেটাও দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ আর বাটা মশলাও একটু দেব, দিয়ে ভালো করে হাতে মেখে নেব মাছটাকে। আর এই তো মাছের ঝোলটা রান্না করার জন্য আমি সেই বাটা মশলার মধ্যে 1 চামচ করে সব মশলার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আমার প্রতিটি ঘরোয়া মশলাগুলোই অনেকটা যত্ন সহকারে তৈরি করতেছি আমি। প্রতিটি মশলাই ধুয়ে তারপরে রোদে শুকিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করা হয়েছে। আর মরিচের যে গুঁড়োটা সেটাও কিন্তু অনেকটা যত্ন সহকারে তৈরি করা হচ্ছে। মরিচের বুটাগুলাও আমি ফেলে দিয়ে তারপরে গুঁড়ো করতেছি। আমার প্রতিটি ঘরোয়া মশলাই সামান্য পরিমাণ ব্যবহারে আপনার তরকারির কালার, স্বাদ একদম অটুট থাকবে বা পারফেক্ট হবে। অনেক অনেক আপুরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু তোমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয় বা দেখতেই মনে হয় অনেক বেশি মজা হয়েছে। সেটা অবশ্যই সম্ভব হয় আমার এই তো ঘরোয়া মশলার জন্য। আপনারাও যদি আমার মতো করে রান্না করতে চান তারা কিন্তু অর্ডার করে নিতে পারেন আমার কাছ থেকে। আমার প্রতিটি পণ্যই বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় বা জেলায় জেলায় পাঠিয়ে দিচ্ছি, একদম আপনাদের হাতে হাতে হোম ডেলিভারিতে, 1 টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়াই। আমার যে কোনো পণ্যই আপনাদের হাতে পৌঁছানোর পরে চেক করে দেখে শুনে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। আর এই তো মাছের মাথাটা আমি ভেজে নিলাম একদমই ভাজা ভাজা করে। তারপরে ভাজতেছি মাছের পিসগুলো। আমার এই মাটির কড়াইয়ে রান্না করা হবে মাছের তরকারিটা। মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আমি কিন্তু সবসময় কষানো মাছই রান্না করি, মানে কাঁচা মাছ কষিয়ে রান্না করি, তবে আজকে মাছটাকে ভেজে রান্না করব। মাঝে মাঝে মনে হয় অন্যরকম করে রান্না করে খেতে, এই জন্যই আজকে ভেজে রান্না করতেছি। মাটির হাঁড়িতে রান্না করা তরকারির স্বাদটা একটু বেশিই হয় সব সময়। আগের দিনের মানুষগুলো কিন্তু এই মাটির হাঁড়িতে রান্না করে খেত। আমার ওই নানি দাদিরা গল্প করে সেই মাটির হাঁড়িটাও কিন্তু তাদের কিনতে অনেকটা কষ্ট হতো। মাটির হাঁড়ির দাম খুব কম, তারপরেও সেই সময় তাদের টাকা ছিল না যে মাটির হাঁড়ি কিনবে। একটা মাটির হাঁড়িতেই তরকারি রান্না করতো, আবার ওই তরকারি নামিয়ে রেখে ওই পাতিলে আবার ভাত রান্না করতো। আমি যখন মাটির হাঁড়িতে বা মাটির পাতিলে রান্না করি, সে আগের দিনের নানি দাদিরাই এসে আমার কাছে গল্প করে। আগেকার মানুষগুলো কষ্ট করে রান্না করে খাইছে, আর এখনকার মানুষগুলো কিন্তু শখ করে রান্না করে। আর মাটির হাঁড়ির রান্না বান্না খাওয়াও কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। মাটির হাঁড়িতে রান্না করা ভাত তরকারি বা যে কোনো জিনিস খেলে আসলে তেমন একটা রোগ ব্যাধিও হয় না। এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পেঁয়াজ মরিচটাও ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। আর ওই তো বাটা মশলার সঙ্গে যে ঘরোয়া মশলাগুলো হলুদ, লবণ সবকিছু দিছিলাম, সেটা একটু পানি দিয়ে মিশিয়ে নিলাম। এবার ঢেলে দিচ্ছি এই তো ভাজা পেঁয়াজ মরিচের মধ্যে। আগের দিনকার মানুষের কষ্টগুলোর কথা শুনলে আসলে নিজের কাছে অবাক লাগে। কতদিন গেছে সারাদিনে একবার খেয়ে দিন কাটিয়েছে, মায়েরা বাচ্চাদেরকে খাইয়ে নিজে না খেয়ে থেকেছে। আর এখন আমরা কত খাবার নষ্ট করি, তখন কিন্তু সেই কথাগুলাই মনে পড়ে।
এখনকার মানুষ মরে খাওয়ার জন্য, মানে এত বেশি খায়, খাওয়ার জন্যই এই অসুখ ওই অসুখ লেগেই থাকে। আর আগেকার দিনে কম খাইছে, তারপরেও মানুষের অনেক বেশি শক্তি বা অনেক বেশি সুস্থ ছিল মানুষগুলো। কারণ আগের দিনের মানুষগুলো একদমই ছিল নির্ভেজাল, সব কিছু ভেজাল মুক্ত খেত। জমিতে সার কীটনাশক কোনো কিছুই ব্যবহার করতো না বা কোনো কিছু বুঝতো না। ওরা যতটুকু খেত একদম ভালো ফ্রেশ টাটকা বা ভেজাল মুক্ত খেত। আর এখনকার দিনে খাওয়ারের অভাব নাই, তবে যেটা খাই সেটাই ভেজাল। আমরা যারা গ্রামে আছি তারা কিন্তু এখনো ভেজাল মুক্ত খাবার চাইলেই খেতে পারি, কিন্তু যারা শহরে থাকে তারাই কিন্তু বেশিরভাগই ভেজালের মধ্যে পড়ে থাকে। তবে আমি সব সময় চাই, আমি যেমন ভালো খাবারটা খেতে চাচ্ছি বা খাই, সেরকমই আমিও আপনাদের জন্য সব সময় ভালো খাবার বা ভালো পণ্যগুলোই তৈরি করে আপনাদেরকে দিয়ে আসতেছি। আর আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি আর আপনাদের জন্য এভাবেই প্রতিনিয়ত কাজ করে যেতে পারি। আর এদিকে দেখুন, রান্না করতে করতে আপনাদের ভাইয়া ফোন দিচ্ছে। ওদিকে ও কাজ করতেছে, আমিও কাজ করতেছি, তারপরে এর মধ্য দিয়েই দুজনার কথা হচ্ছে। এভাবেই কাজের মধ্য দিয়েই দুইজনার কথা হয় সব সময়। একে অপরের প্রতি ভালোবাসা টান থাকলে আসলে ব্যস্ততা কোনো ব্যাপারই না। আর এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে, আপনাদের ভাইয়ার সঙ্গে গল্প করতে করতে আমার মাছের তরকারিটা হয়ে গেছে। এখন এই তো আমার মাছ ও সবজির যে স্পেশাল মশলাটা, এই গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1 চামচ ছিটিয়ে তরকারির উপরে। এই মশলাটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব তরকারিটা। মাছের ঝোলটা আমি একটু বেশি রেখেছি, কারণ মাছের ঝোল খেতে আমার ভালো লাগে, আর টাটকা মাছের ঝোল আরও বেশি মজা লাগে খেতে। মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে, এবার রান্না করব মিষ্টি কুমড়ার ডোগা, মানে মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে মাছের মাথা দিয়ে। আমি রান্নাগুলা করি, আর রান্নাগুলা করার পরে আপনাদের ভাইয়ার কথা অনেক বেশি মনে পড়ে। রান্নাগুলো করতেছি আর আপনাদের ভাইয়া আমার সঙ্গে আছে, কথা বলতেছে। আর ও যখন রান্নাগুলো দেখে বা আমরা যখন খাই সেই ভিডিওগুলো দেখে, তখন আমার অনেক বেশি খারাপ লাগে। কারণ ওই তো দূর প্রবাসে সেই প্রিয় মানুষটাকে রেখে আমরা কত কিছুই খাচ্ছি। এই তো রান্না বান্না আর এগুলো করে যদি প্রিয় মানুষদের নিয়ে একসঙ্গে খেতে পারতাম, তাহলে সেই শান্তিটা আরো অনেক বেশি হতো। কষ্ট, আফসোস আর অপেক্ষা ছাড়া আসলে প্রবাসী বউদের জীবনে আর কিছু নেই। অপেক্ষায় আছি আবারও সেই দিনগুলোর জন্য। আর এদিকে দেখুন, শাকটা রান্না করার জন্য, মানে শাকের তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ ও রসুনটাকে আমি তেলে একটু ভেজে নিছি। তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পরই আমি একটু পানি দিয়ে দিলাম। আর এই তো দিয়ে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলা ছাড়াই আমার ঘরোয়া যে মশলাগুলো আছে এগুলো দিয়ে আজকের মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করব। একে একে এখন সব মশলার গুঁড়াগুলাই দিয়ে দিচ্ছি। ছেলে মেয়েদেরকে ভালোভাবে মানুষ করার জন্য মা বাবা দুইজনই কিন্তু অনেক বেশি পরিশ্রম করেন। ওদিকে আপনাদের ভাইয়া প্রবাসে, ও কিন্তু অনেক কষ্ট করতেছে, আর আমিও কিন্তু বাড়িতে বসে থাকি না। সব সময় চেষ্টা করি নিজে কিছু করতে, যাতে আমরা দুইজনে মিলেই পরিবারটাকে সুখে রাখতে পারি, ভালো করে বাচ্চাদেরকে মানুষ করতে পারি। আমরা যেমন কষ্ট করতেছি, আমাদের সন্তানদেরকে যেন এত কষ্ট করতে না হয়। আর আমার মতো সব বাবা মাই কিন্তু এটাই চায়। তাই সব সময় সবার জন্যই দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো। রান্না করতে করতে খড়ি ফুরিয়ে গেছে, আবার ওই তো খড়ি আনতেছি। এক চুলায় রান্না করতে অনেকটাই সময় লাগে, যেহেতু এক চুলায় রান্না করতেছি। রান্না করতে যেহেতু দেরি হয়ে যাচ্ছে, সেজন্য ভাতটা আমি রাইস কুকারে উঠিয়ে দিচ্ছি। ওদিকে ভাত হচ্ছে আর এদিকে তরকারি রান্না করা হচ্ছে। আর এই তো রান্না বান্না, আপনাদের জন্য পণ্য তৈরি করা, সবকিছু নিয়েই আসলে অনেকটা ব্যস্ততার মধ্যেই কাটে আমার দিনগুলো। আর এত ব্যস্ততার মধ্য দিয়ে দিনগুলো কাটে জন্যই আপনাদের ভাইয়ার কথা তেমন একটা বেশি মনে পড়ে না বা বেশি অপেক্ষা করা লাগে না। অপেক্ষার দিনগুলো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে চলে যায়। আর যদি আমি ঘরে শুয়ে বসে কাটাতাম, শুধু সংসারের কাজ কাম করতাম, তাহলে কিন্তু এই দিনগুলো, মানে অপেক্ষার দিনগুলো আরো বেশি কষ্টদায়ক হতো। আর এই ব্যস্ততার মধ্য দিয়েই আমি নিজের থেকে নিজের শান্তি পাই। নিজের কাছে মনে হয় কিছু পরিবারের জন্য করতে পারতেছি বা দিনগুলো খুব ভালোই কাটতেছে। মানুষ কাজ করলে কিন্তু অসুস্থ হয় না, শুয়ে বসে কাটালেই বেশি অসুস্থ হয়। পরিশ্রমের মধ্য দিয়েই থাকে শরীরটা সুস্থ। আর আমি যে বিজনেসটা শুরু করেছি, এটার মধ্যে আমি অনেকটা শান্তি পাই, এটা ভেবে যে আলহামদুলিল্লাহ ভালো জিনিসগুলো আপনাদেরকে খাওয়াতে পারতেছি। এদিকে চুলার উপরের মশলাটা ভালো করে কষিয়ে নিছি। তারপরে কাঁঠালের বিচি আর আলুটাও ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিছি ঝোলের জন্য। তরকারিটা যখনই বলক উঠে আসতেছে, তার মধ্যে দিয়ে দিলাম এই তো মিষ্টি কুমড়ার ডোগাগুলা। তারপরে তরকারিটা কিছুক্ষণ জাল করে এই তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাথা ও মাছের কানকুনটা। এগুলো দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো।
তরকারি এখনো হয়নি, এখনো কিছুক্ষণ জাল করব। এখনই কিন্তু তরকারি ঢাকনা যে খুলছি আর সঙ্গে সঙ্গে তরকারি যে একটা টাটকা ঘ্রাণ মানে শাকসবজির সেটা নাকে আসতেছে। আজকে মনে হয় অনেক দিন পরে অনেক তৃপ্তি করে ভাত খাওয়া যাবে। বিশ্বাস করেন আপুরা, মাংস পোলাও তেমন একটা কিন্তু খেতে পারি না, কিন্তু এরকম শাকসবজির তরকারি হলে বা ভর্তা হলে অনেকটা তৃপ্তি করে অনেকটাই ভাত খাওয়া যায়। এই তো আমার তরকারিটা কিন্তু হয়েও গেছে, এখন নামিয়ে নিচ্ছি। রান্না বান্না শেষ করলাম, এবার এই তো সবকিছুই বেড়ে নেব বাটিতে। সবাই অপেক্ষায় আছে রান্না বান্না শেষ করে সবাইকে খেতে দিব। আর এদিকে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার সঙ্গে আছেন, আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্না বান্নাগুলা? আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনো লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের এই লাইকের জন্যই কিন্তু আমি অপেক্ষা করে বসে থাকি। আর এই তো এবার মাছের তরকারিটাও বেড়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এরকম মাছের ঝোল আর হচ্ছে শাকের তরকারি, আর কিছু লাগবে না। এরকম তরকারি যদি প্রতিদিনও হয় তাহলেও কিন্তু রুচি কমবে না। অনায়াসে 2 প্লেট ভাত একদম সবাই খেয়ে নিতে পারবেন। ভাত তরকারি গরম গরম প্লেটে নিচ্ছি, তবে আমার জন্য না, আমার এই তো ছেলেকে দিব খেতে। আমার বাচ্চাদের আবার অনেকটা খিদা লেগে গেছে, তাই না আমি আগে প্লেটে ওদেরকে বেড়ে দিচ্ছি। সবাইকেই দিব, আগেই তো বাচ্চাকে দিচ্ছি যেহেতু ওর অনেকটা খিদা লাগছে। ধোয়া ওঠা গরম গরম ভাত এরকম মাছের তরকারি হলে আসলে সবারই খিদা লেগে যাবে। আমারও অনেকটা খিদা লাগছে, তবে একটু পরে খাবো। এদিকে দেখি হঠাৎ অনেক বৃষ্টি আসছে, আর কাজকাম যেহেতু শেষ গোসল করব, আর এই টাইমে যেহেতু বৃষ্টি তাই ভিজতে শুরু করলাম বৃষ্টির পানিতে। গরমের দিন বৃষ্টির পানিতে ভিজে গোসল করতে ভালোই লাগে। অনেকের আবার বৃষ্টির পানিতে ভিজলে জ্বর হয় বা অসুখ হয়, কিন্তু আমার কখনো বৃষ্টিতে ভিজে জ্বর বা হচ্ছে সর্দি ঠান্ডা এগুলো কখনোই লাগে নাই। নিজের শরীর নিয়ে আসলে এতটা প্রশংসা করতে নেই, আল্লাহ যে আমাকে এতটা সুস্থ রেখেছেন এতে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। বৃষ্টি পড়লে আমার শখের বাড়িটা যেন আরো সুন্দর হয়ে ওঠে। একদম ঝমঝম বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির আওয়াজটা আরো বেশি সুন্দর লাগতেছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে আজকের ভিডিও থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আবারও বলতেছি, আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।